গুড মর্নিং এভরিবডি, হাউ আর ইউ? আশা করছি তোমরা সবাই ভালো আছো। খুলনা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। আমার 11:30টায় ক্লাস শুরু হওয়ার কথা ছিল, সামান্য একটু দেরি হওয়ার জন্য আমি খুবই দুঃখিত। আমাদের ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে আমরা এখন ক্লাসটা শুরু করতে পারি। ওকে, তোমরা যে যেখানে আছো সবাই খাতা কলম নিয়ে রেডি হও। আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করব। তার আগে তোমরা এই ক্লাসটা শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে, আমরা একসাথে শিখব। আজকে আমাদের যে টপিকটা থাকবে সেটা ক্লাস 9, 10 এবং এসএসসির জন্য কমপ্লিটিং সেন্টেন্স। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের রুলসগুলো দেখব এবং শিখব যে কি করে আমরা সঠিকভাবে একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লিট করতে পারি। ঠিক আছে, আমি একটু দেখি। তার আগে আমাকে একটু জানাও যে লাইট, ক্যামেরা সব কিছু ঠিক আছে কিনা। আমাকে একটু জানাও যে শব্দ, বোর্ড, সাউন্ড সব কিছু ঠিক থাকলে আমরা ক্লাসটা শুরু করব। তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছ। একটু আমাকে জানাও যে সব কিছু ওকে কিনা। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। আমাকে জানিয়েছে, গুড মর্নিং জানিয়েছে কে? জয়ন্তী। তোমরা কে কোথা থেকে দেখছো কাইন্ডলি আমাকে একটু নামটা মেনশন করবে এবং ডিস্ট্রিক্টটা মেনশন করবে, তাহলে আমি ভালো করে বুঝতে পারবো। রিয়া, ওকে, নাও উই ক্যান স্টার্ট আওয়ার ক্লাস। কমপ্লিটিং সেন্টেন্স তার মানে আমরা কি করব, তোমাকে একটা ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া হবে। এটা ক্লাস 9, 10 এবং এসএসসির জন্য তোমাদের 5 মার্কসের এই কোশ্চেনটা ফেস করতে হবে। এখানে 5টা ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে, তোমাকে কমপ্লিট করতে হবে। ওকে, এখন কিভাবে আমরা এই রুলসগুলো জেনে আমরা এই 5টা সেন্টেন্স আমরা কমপ্লিট করতে পারবো। ওকে, সেই রুলসগুলো আমরা জানবো। তো আগে মানে
কি করলে আমরা এই মানে রুলসগুলো আমরা ভালোভাবে আয়ত্তে নিতে পারবো। ইনকমপ্লিট সেন্টেন্সগুলো তোমার মেইনলি একটা ক্লজ দেওয়া থাকবে, বাকি ক্লজটা তোমাকে তৈরি করতে হবে। ফলে তোমাকে জানতে হবে কমপ্লেক্স সেন্টেন্স, বিশেষ করে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স যদি তুমি ভালো করে আয়ত্তে রাখতে পারো, তাহলে তুমি এই কোশ্চেনের আনসার করতে তোমার সুবিধা হবে। ওকে, তার মানে আমাদের তাহলে ইনকমপ্লিট সেন্টেন্স আমরা কমপ্লিট করব, অবশ্যই গ্রামারের যে নিয়মকানুনগুলো আছে সেই নিয়মকানুনগুলো ফলো করতে হবে এবং স্ট্রাকচার ঠিক রেখে একটা মিনিংফুল সেন্টেন্স হতে হবে, বাকি যে অর্ধেকটা দেয়া আছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এটাই আসলে কমপ্লিটিং সেন্টেন্স। তো চলো আমরা ধারাবাহিকভাবে আমরা শিখি একটার পরে একটা রুলসগুলো। শেখার পরে আমি বলবো, কখনো কখনো তোমরা ফেস করবে যে একটা কন্টেন্ট থাকবে, 5টা যে সেন্টেন্স দেয়া থাকে 5টা রুলের উপরে থাকবে, কিন্তু ধারাবাহিকভাবে একটা থিমের উপরে থাকতে পারে। আবার ইন্ডিভিজুয়ালিও একটা করে সেন্টেন্স থাকতে পারে, যেটার একটার সাথে আরেকটার কোনো লিঙ্ক নাও থাকতে পারে। তো দুইভাবেই আমরা শিখবো। আগে আমরা রুলসগুলো জেনে নিই, তারপরে আমরা একসাথে একটা কন্টেন্টের উপরে থাকলে আমরা কিভাবে করব সেগুলো শিখবো। আমি মেইনলি 2টা ক্লাসে এটা শেষ করব। তো আজকে প্রথম ক্লাস, নেক্সট ক্লাস আমার একটা ক্লাসে শেষ করা সম্ভব হবে না, এই জন্য আমরা 2টা ক্লাসে এই কমপ্লিটিং সেন্টেন্সটা সব রুলসগুলো শেখার চেষ্টা করব। ঠিক আছে? ওকে, ফার্স্ট দেখো, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, এটা দিয়ে শুরু থাকলো তোমার একটা সেন্টেন্সের, একটা ইনকমপ্লিট সেন্টেন্স। তোমাকে ইট ইজ হাই টাইম থাকলো অথবা ইট ইজ টাইম, এরপরে তোমাকে কমপ্লিট করতে বলা হলো সেন্টেন্সটা। তুমি কমপ্লিটিং সেন্টেন্স যখন আনসার করবে, অবশ্যই যে ইনকমপ্লিট সেন্টেন্সের যতটুকু দেয়া থাকবে ততটুকু আগে লিখবে, লিখার পরে কমপ্লিট করবে এবং যতটুকু তুমি তৈরি করলে সেটা আন্ডারলাইন করে দেবে। ঠিক আছে? তো আমরা এখন দেখি ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম মিনিংটা প্রায় কাছাকাছি। এটা উপযুক্ত সময় হয়ে গেছে, কাল বিলম্ব না করে এখনই কোনো কাজটা শুরু করা উচিত, এরকম একটা মিনিং দাঁড়ায়। তো এরকম যদি ইনকমপ্লিট সেন্টেন্স থাকে তাহলে আমি কিভাবে কমপ্লিট করব? এটা কমপ্লিট করার জন্য যেটা দরকার তোমাদের, এরপরে আমি একটা ক্লজ তৈরি করব, যে ক্লজটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। ওকে, পাস্ট ইনডিফিনিট টেন্স মনে রাখবে যে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পরে আমি একটা ক্লজ তৈরি করব, যে ক্লজের এর সাথে অবশ্যই মিনিংফুলি হবে এবং সেটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে হতে হবে। যেমন দেখো, আমি একটা করি, ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিট। খেয়াল করো, ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিট। এই যে চেঞ্জড, এই ভার্বটা ব্যবহার করলাম পাস্ট ইনডিফিনিট টেন্সে, কিন্তু সাবজেক্ট উই দিয়েছি, দে দিতে পারো, হি দিতে পারো, অ্যাজ এ উইশ, তুমি যে কোনো সাবজেক্ট নিয়ে আসতে পারো এবং তারপরে যে ভার্বটা হবে সেই ভার্বটার পাস্ট ফর্ম হবে। এটা মনে রাখতে হবে যে আমি যে ভার্বটা ব্যবহার করব সেই ভার্বটা হবে পাস্ট ফর্মে, তাহলে আমার সেন্টেন্সটা কারেক্ট হবে। ইট ইজ হাই টাইম, এখন যে কোনো একটা কাজ, যে কোনো, ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট দেয়ার, ইট ইজ হাই টাইম দে কেম টু মি, এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স আমার এটা গঠন করতে হবে। ক্লিয়ার? নেক্সট দেখো, একই বিষয়, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম থাকলে একই বিষয় দ্বারা ইট ইজ হাই টাইম দে লেফট দ্য রুম। এই যে দে লেফট, লেফট কথাটা লিভ প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম, তার মানে তুমি পাস্ট ফর্ম দিয়ে এটা কমপ্লিট করবে। ওকে, ক্লিয়ার? নেক্সট দেখো, আমি অন্যভাবেও করতে পারি, এটা ইনফিনিটিভ দিয়েও কিন্তু আমি ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পরে আমি তো এখানে একটা সাবজেক্ট আনলাম, ভার্ব এনে কমপ্লিট করলাম। এখানে আমি অন্যভাবেও করা যায়, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট দেয়া থাকে তাহলে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে কমপ্লিট করবে, কিন্তু যদি ইট ইজ হাই টাইম থাকলো অথবা ইট ইজ টাইম তারপরে আমি ইনফিনিটিভ বসিয়েও এটা কমপ্লিট করতে পারি। যেমন দেখো, ইট ইজ টাইম, ইনফিনিটিভটা কি তোমরা জানো, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু গো, টু ইট, টু প্লে, এগুলো হচ্ছে ইনফিনিটিভ। টু এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম,
এটা হচ্ছে ইনফিনিটিভ। সুতরাং আমি ইট ইজ টাইমের পরে ইনফিনিটিভ বসিয়েও আমি কমপ্লিট করতে পারি। তাহলে ইট ইজ হাই টাইম টু গো টু স্কুল। এই যে ইট ইজ হাই টাইম টু গো টু স্কুল। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? ইট ইজ হাই টাইমের পরে তুমি ইনফিনিটিভ বসিয়ে কমপ্লিট করতে পারো ইনকমপ্লিট সেন্টেন্সটা, অথবা তুমি ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট দিয়ে একটা ক্লজ তৈরি করবা, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম, মানে পাস্ট টেন্সে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে তুমি এটা কমপ্লিট করতে পারো। কি সহজ তো? সহজ না? ওকে, আমি একটা সেন্টেন্স দিচ্ছি, তোমরা এটা কমপ্লিট করবা, দেখি পারো কিনা। মনে করো ইট ইজ হাই টাইম এখানে যদি ইট ইজ হাই টাইম দ্য স্টুডেন্টস, এখানে একটা ভার বসাবো, ঠিক আছে? এই পর্যন্ত দেয়াই আছে, অথবা এইখান থেকে আমি একটা ভার বসাবো। বলো তো ভার যদি প্লে হয়, এখানে যদি প্লে অথবা প্লেট কোনটা হবে? আমাকে একটু লিখে জানাও তো, প্লে না প্লেট হবে? দেখি বুঝেছো কিনা। ইট ইজ হাই টাইম দ্য স্টুডেন্টস প্লেড নাকি প্লে ক্রিকেট? মনে করো কি হবে তোমরা একটু বলো তো, লিখে জানো, প্লে হবে না প্লেড হবে? দ্রুত জানাও আমাকে। ইট ইজ হাই টাইম দ্য স্টুডেন্টস প্লে ক্রিকেট নাকি প্লেড ক্রিকেট? প্লেট। জয়ন্তী দত্ত লিখেছে প্লেট। দেখি আর কে লেখে। ফারুকুজ্জামান প্লেট লিখেছে, ফাইমা প্লেট, নীলা খন্দকার প্লেট, ফাইন। সেলিনা আক্তার প্লেট লিখেছে। দ্যাটস রাইট, বুঝেছি, তোমরা বুঝেছো বিষয়টা, যে ইট ইজ হাই টাইমের পরে আমার পাস্ট ইনডিফিনিট টেন্সে আমার কমপ্লিট করতে হবে, ক্লজটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমাদের এইটা কাটা, আমরা প্লেড ব্যবহার করব। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। আমরা শেষে আরো জিজ্ঞাসা করব, তোমরা আমার সাথে থাকবে আশা করি শেষ পর্যন্ত। ওকে, এখন আমরা নেক্সট রুলে চলে যাই। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। অ্যাজ ইফ বা অ্যাজ দো দুটোর মানেই এক, যেন। ওকে, যেন। এই অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে একটা ক্লজ থাকে, পরে একটা ক্লজ থাকে। একটা ক্লজের ভার্বের ফর্মটা দেখে আমরা আরেকটা ক্লজের ভার্বটা নির্দিষ্ট করব, এবং অবশ্যই সেটা মিনিংফুল হতে হবে। খেয়াল করো, আমি লিখি। মনে করো the girl tells the matter as if, ঠিক আছে? tells the matter as if, এই পর্যন্ত তোমার দেয়া থাকলো। the girl tells the matter as if, এখানে as though থাকতে পারে। তাহলে এই যে as if টা যদি তুমি যদি কখনো পাও as if অথবা as though, সঙ্গে সঙ্গে তুমি এই একটা অংশের ভার্ব তো আছে একটা ক্লজে, as if এর আগের ক্লজের ভার্বটা কি দেখো, টেলস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। যখন তুমি দেখবা যে as if এর আগের ক্লজের ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমার পরের ক্লজটা করব পাস্ট ইনডিফিনিট টেন্সে, ভার্বটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। ওকে, তাহলে দি গার্লস টেলস দ্য ম্যাটার অ্যাজ ইফ, এর অবশ্যই আবার এর সাথে মিনিংফুল একটা সেন্টেন্সটাও তৈরি করতে হবে। দুটো বিষয় এখানে, একটা বিষয় হচ্ছে তোমার স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে, আর একটা বিষয় হচ্ছে তোমার মিনিংটা যেন এর সাথে ম্যাচিং করে। আচ্ছা, তাহলে দি গার্ল টেলস দ্য ম্যাটার অ্যাজ ইফ শি, আমি দিতে পারি এখানে লিখি শি। এখন ভার্বটা কি হবে? পাস্ট ইনডিফিনিটে। কেন পাস্ট ইনডিফিনিটে? এখানে প্রেজেন্ট ইনডিফিনিটে যদি ভার্ব থাকে, পরের অংশের অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরের অংশের ভার্বটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার? তাহলে অ্যাজ ইফ শি নিউ এভরিথিং, এই যে অ্যাজ ইফ শি নিউ এভরিথিং। ক্লিয়ার? দেখো, দি গার্ল টেলস দ্য ম্যাটার
অ্যাজ ইফ বা অ্যাজ তো শি নিউ এভরিথিং। এই যে ভার্বটা কোন টেন্সে হলো? নিউ, নো, প্রেজেন্ট ফর্ম, নিউ, পাস্ট ফর্ম। তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম টেল, পাস্ট ফর্ম টোল্ড, টোল্ড, নো, নিউ, নন। তাহলে এই যে নো, নিউ পাস্ট ফর্মে আসছে, তাহলে কি হলো বিষয়টা? অ্যাজ দো বা অ্যাজ ইফ এর আগের অংশের ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, পরের অংশের ভার্বটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার? তাহলে এটুকু তোমাকে তৈরি করতে হবে। আবার যদি তোমাকে এরকম দেয়া থাকে, দ্য গার্ল টেলস দ্য ম্যাটার দেয়া নেই, আমার পরের অংশটাও থাকতে পারে, অ্যাজ ইফ শি নিউ এভরিথিং, এই অংশটা দেয়া থাকলো, তোমাকে প্রথম অংশটা লিখে কমপ্লিট করতে হবে। তখনও কিন্তু অ্যাজ ইফ এর পরে নিউ আছে, তার দ্যাট মিনস আমার আগের অংশের, অ্যাজ ইফ এর আগের অংশের ভাবটা হবে প্রেজেন্ট ইনডিফিনিটে। ওকে, তাহলে আমরা আরেকটা, এটার উপরে দুইটা রুল আছে, এইটাকেই আমি কনভার্ট করি। দেখো, এটা যদি এরকম হতো, দি গার্ল টেলস, প্রেজেন্ট টেন্স আছে, না দিয়ে এটা পাস্ট টেন্স যদি হতো, পাস্ট ইনডিফিনিট, টোল্ড দ্য ম্যাটার, অ্যাজ দো লিখলাম, অ্যাজ দো শি, এখানে দেখো, এখান থেকে আমরা তৈরি করব অ্যাজ দো দি গার্ল টোল্ড দ্য ম্যাটার, অ্যাজ দো টোল্ড। যখন এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে পেলাম আমি ভার্বটা, তখন এই পরের অংশের ভার্বটা পাস্ট পারফেক্ট হবে। এটা মনে রাখতে হবে যে আমার অ্যাজ দোর বা অ্যাজ ইফ এর আগের ভার্বটা যদি পাস্ট ইনডিফিনিটে থাকে, তাহলে পরের অংশের ভার্বটা পাস্ট পারফেক্টে যাবে। তাহলে পাস্ট পারফেক্ট করলে শি নিউ এভরিথিং, শি হ্যাড, আমাদের টেন্স কিন্তু সব সময় লাগবে, টেন্সের জ্ঞানটা আমাদেরকে সবসময় মনের মধ্যে রাখতেই হবে। আমি যদি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা না জানি, তাহলে কিন্তু আমি এটা লিখতেই পারবো না। সুতরাং আমাদের কিন্তু টেন্সের জ্ঞানটা একদম আপ টু দ্য মার্ক রাখতে হবে। অ্যাজ দো শি হ্যাড নোন এভরিথিং। ওকে, তাহলে কি দাঁড়ালো এখন দেখো, the girl told the matter as though she had known everything। এই যে had known, ঠিক আছে? তাহলে আমি পাস্ট ইনডিফিনিটে পেলে পরের অংশের ভার্বটা আমার এইখানটায় দেখতে হবে, এই যে told, had known। ক্লিয়ার? অনেকে তোমরা যেটা ভুল করো সেটা হচ্ছে দি গার্ল টোল্ড দ্য ম্যাটার দেয়া থাকে অ্যাজ দো, তুমি শুধু উপরের রুলটাই শিখে রেখেছো হয়তো, তখন তোমার কি হয়, তখন তুমি শেষের এখানেও নিউ এভরিথিং দিয়ে দাও। এই ভুলটা করবে না, ঠিক আছে? তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে পরের অংশের ভার্বটা পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে পরের অংশের ভার্বটা পাস্ট পারফেক্ট। ওকে, আরেকটা বিষয় তাহলে আমি এখন জিজ্ঞাসা করি তোমাদের একটা, তোমরা উত্তর দেবে। রেডি সবাই? হি প্রিটেন্ডস অ্যাজ দো, মনে করো হি, এখানে টু বি ভার্ব বসাবো, টু বি ভার্ব বসবে। টু বি ভার্ব আমরা জানি, টু বি ভার্বটা কি? am, is, are, was, were, তাই না? এগুলো টু বি ভার্ব। এই তিনটা প্রেজেন্ট ফর্মে আর এই দুটো হচ্ছে পাস্ট ফর্মে। এখন দেখি বলো তো, হি প্রিটেন্ডস প্রেজেন্ট ইনডিফিনিট আছে, অ্যাজ দো হি, মনে করো এখানে বি ভার্বটা বসাবো, হি ড্যাশ, হি ইজ এ ম্যাডম্যান, নাকি হি ওয়াজ এ ম্যাডম্যান, না হি ওয়ার এ ম্যাডম্যান? ইজ হবে নাকি ওয়াজ হবে নাকি ওয়ার হবে? আমাকে একটু লিখে জানাও। ইজ, এখানে কোনটা হবে? ইজ হবে নাকি ওয়াজ হবে নাকি ওয়ার হবে? কোনটা হবে বলো তো দেখি। একজন লিখেছে ওয়াজ, দেখি। আচ্ছা, ফখরুজ্জামান লিখেছে ওয়াজ, ফাইমা লিখেছে ওয়ার, নীলা খন্দকার লিখেছে ইজ,
ওয়াজ লিখেছে, নাফি উদ্দিন ওয়াজ লিখেছে, কৃষ্ণা লিখেছে ওয়াজ, শামিমা আক্তার লিখেছে ইজ, শিল্পী লিখেছে অয়ার, নীলা খন্দকার অয়ার, তারপরে সিনথিয়া লিখেছে ওয়াজ। আচ্ছা আমরা একটু দেখে আসি কোনটা রাইট। আমাদের অনেকগুলো উত্তর আসছে, ইজ আসছে, কেউ অনেকে অয়ার দিয়েছে, অনেকে ওয়াজ দিয়েছে। আসলে কি হবে আমরা একটু দেখি। হ্যাঁ, হি প্রিটেন্ডস অ্যাজ দো, হি, আমি প্রথমেই বলেছি যে এটা প্রেজেন্ট টেন্সে যদি থাকে পরটা পাস্ট টেন্সে যাবে, তাই না? তাহলে এম ইজ আর এর কোনোটাই হবে না, ইজ তো হবে না, কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে ওয়াজ না অয়ার, এই দুটার মধ্যে আমরা এখন দেখি। ওকে, যে ওয়াজ নাকি অয়ার। এখন ওয়াজটা হচ্ছে হির সাথে ওয়াজ বসবে, কিন্তু এই সেন্টেন্সে অয়ার আসবে। ওকে, এখানে হি অয়ার এ ম্যাডম্যান, আনরিয়েল পাস্ট, এই কারণে অয়ার আসবে। মনে রাখবা সবসময় যে এরপরে যে ভার্বটা পাস্ট ইনডিফিনিটে অয়ার, মানে পাস্ট ইনডিফিনিটে বসবে, ওয়াজ অথবা অয়ার যে কোনো একটা, কিন্তু অয়ার বসবে সব সময়। আয়ের সাথে অয়ার, হির সাথে দে, মানে আমি ভার্বটা অয়ার হবে। তাহলে এখানে আমি কোনটা রাইট, এটা কাটা, অয়ার ইজ দ্য রাইট। সো হি প্রিটেন্ডস অ্যাজ দো হি অয়ার এ ম্যাডম্যান। অয়ার, ক্লিয়ার? যে আমি ভার্বটা তাহলে যদি টু বি ভার্ব ব্যবহার করি তাহলে সেটা অয়ার হবে। আরেকটা বলো তো দেখি, এখানে যদি আমি এরকম করতাম, এটা তোমাদের জন্য একটু হয়তো ডিফিকাল্ট হবে বোঝা। এখানে যদি পাস্ট ইনডিফিনিট থাকতো, হি প্রিটেন্ডেড অ্যাজ দো, তখন তুমি এখানে কি ব্যবহার করতে? হি, বলো তো। এখানে মনে করো টু বি ভার্বই বসবে, টু বি ভার্ব বসলে, টু বি ভার্বের আমরা জানি 8টা ফর্ম আছে, কিন্তু এম, ইজ, আর, ওয়াজ, অয়ার, এটা লিখে রাখবা তোমরা। কিন্তু যারা ক্লাসটা করছো অবশ্যই খাতা কলম নিয়ে রাখবে এবং লিখে লিখে রাখবে। আর তাছাড়া এই ভিডিওগুলো তো আমাদের এই খুলনা অনলাইন স্কুলে থাকছেই, তুমি আবার দেখে নেবে। এইটা একটা সুযোগ, অনলাইন স্কুলের একটা সুযোগ, যে আমি ক্লাসে কোনো কিছু যদি বুঝতে মিস করে যাই তখন আমি এটা আবার ক্লাসটা দেখে নিতে পারবো। ওকে, বি, বিন, বি, তাহলে এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ অয়ার পাস্ট ফর্ম, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কিন্তু এই 3টা, এটা পাস্ট ফর্ম। ওকে, বির 3টা ফর্ম, এম ইজ আর প্রেজেন্ট ফর্ম, ওয়াজ অয়ার পাস্ট ফর্ম, আর পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে বিং। আইএনজি যোগ করলে এটা বিং হয়, বিং। তাহলে বলো তো এখানে যদি আমি টু ভি ভার্বটা বসাতে হয় তাহলে আমি কি বসাবো দেখি। এখানে টু বি ভার্বটা আমি যদি বসাতে চাই তাহলে কি বসাবো, একটু লিখে জানাও তো আমাকে। ও, অনেকেই আনসারটা করেই দিয়েছো আগে দেখছি। হ্যাঁ, চন্দনার সম্ভবত সপ্তর্ষি, তুমি লিখেছো হ্যাডবিন। আচ্ছা ঠিক আছে, সিনথিয়া হ্যাডবিন, নাফিউদ্দিন হ্যাডবিন লিখেছে। বাহ, আমি তো ভেবেছিলাম এটা বোধহয় তোমাদের জন্য একটু টাফ হবে, বুঝতে পারবে না। তোমরা তো আগেই সব কিছু বুঝেছো দেখেছি, খুবই ভালো। সবাই হ্যাডবিন লিখছে। ইয়েস, রিচি হ্যাডবিন লিখেছে, শিল্পী হ্যাডবিন, খুব ভালো। তাহলে ইয়েস, হ্যাডবিন কেন হচ্ছে সেটা কি জানো? যে এই হ্যাডবিনটা কেন হচ্ছে এখানে, এখানে কেন হচ্ছে হ্যাডবিনটা? আমার সরি, পাস্ট ইনডিফিনিট টেন্স, তার মানে এখানে আমাকে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, তাই তো? তাহলে সাবজেক্ট হি, হ্যাড দিব, হ্যাড দিলাম, এবং আমার ভার্ব কি? টু বি ভার্ব, যে বি ভার্ব, বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? বিং। তাহলে এই যে বিং। ওকে, খুব ভালো। তাহলে তোমরা এই রুলসটা বুঝে গেছো। আমরা নেক্সট রুলে চলে যাই। এটাও খুব সহজ একটা রুল, আসলে রুলসগুলো অনেক সহজ, আমরা শুধু মনে রাখতে হবে।
নো সোনার হ্যাড, এটা দিয়ে আমি সেন্টেন্স লিখবো। আমি তিনটা তোমার একই রকম, এই জন্য লিখছি, আগে লিখে নিই। দেখো, নো সোনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড। হ্যাড যেহেতু আছে, এটা প্রথম অংশটা, প্রথম ক্লজটা হবে তোমার পাস্ট পারফেক্ট টেন্সে। নো সোনার হ্যাড উই রিচড দ্য, মনে করি স্টেশন, এই যে নো সোনার হ্যাড উই রিচড দ্য স্টেশন, এটা তোমার দেয়া থাকলো। বাকি অংশটা তোমার কমপ্লিট করতে হবে। একই কথা, স্কার্সলি হ্যাড উই রিচড দ্য স্টেশন, হার্ডলি হ্যাড উই রিচড দ্য স্টেশন, যেটাই থাকুক তোমার এই প্রথম অংশের এই নো সোনার হ্যাড, স্কার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড, এইগুলোর মিনিংটা হচ্ছে যে কাজের কথা বলা হচ্ছে সেই কাজটা করতে না করতে, নেগেটিভ কিন্তু, করতে না করতে। তার মানে নো সোনার হ্যাড উই রিচড দ্য স্টেশন, এর মানে হচ্ছে আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে। ওকে, তাহলে এর সাথে আমার মিনিংফুল একটা সেন্টেন্স করতে হবে। তুমি আগে এই জিনিসটা মাথায় ভেবে নেবে যে তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে, এর সাথে মিনিংফুল কেমন হতে পারে, তারপর আমরা স্ট্রাকচারে যাব। তুমি যখন ইনকমপ্লিট সেন্টেন্সটা দেখবে, আগে তুমি ওর সাথে ম্যাচিং করে একটা মিনিংফুল সেন্টেন্সের বাকি অংশটা রেডি করবে, তারপরে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার ইউ উইল কমপ্লিট ইট। ওকে, তো আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে, ট্রেনটা আসলো অথবা ট্রেন ছেড়ে দিল অথবা অ্যাক্সিডেন্ট ঘটলো বা যেটাই হোক, এই যে এর সাথে মিনিংফুল হতে হবে। কিন্তু এরকম যেন না হয় যে পৌঁছাতে না পৌঁছাতে হি ইজ এ গুড বয়, এটা কিন্তু হবে না, তাই না? কারণ এর সাথে তো ম্যাচিং করছে না, মিনিংফুল হচ্ছে না। ওকে, এখন একটা তোমার ওয়ার্ড লিখতে হবে। এটা মনে রাখবা যে নো সোনার হ্যাড যদি থাকে, তাহলে আমি কমপ্লিট করার জন্য এইখানে যেটা আমি লিখবো সেটা দেন, THA, দেন। ওকে, দেন দ্য ট্রেন লেফট দ্য স্টেশন, বা লেফট, সরি, এইখানে তাহলে এই নো সোনার হ্যাড উই রিচড দ্য স্টেশন, এই অংশটা কিন্তু পাস্ট পারফেক্টে আছে। দেখো, হ্যাড উই রিচড পাস্ট পারফেক্ট, কিন্তু পরে যে অংশটা আমরা তৈরি করলাম সেটা পাস্ট ইনডিফিনিটে হবে, এটা মনে রাখবা। এই দেখো, দেন বসাতে হবে, এইটা মনে রাখবা যে এখানে দেন, নট দেন, THEN হবে না, দেন হবে, প্লাস দ্য ট্রেন লেফট। এই যে ভার্বটা কি দিয়েছি, পাস্ট ইনডিফিনিটে, দ্য ট্রেন লেফট। তাহলে আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই যে ট্রেনটি ছেড়ে গেল, ঠিক আছে? নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, এই যে দি ট্রেন লেফট, ওকে, পাস্ট ইনডিফিনিটে। এরকম একটা একই স্ট্রাকচারে, তিনটা একই স্ট্রাকচারে আমরা তিনটা এটা কমপ্লিটিং ইনকমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করব। এই জন্য একসাথে লেখা, স্কার্সলি হ্যাড হি সিন দ্য পুলিশ, এই যে স্কার্সলি হ্যাড হি সিন দ্য পুলিশ, এই যে হি সিন, এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। পরের অংশ তোমাকে তৈরি করতে হবে। ওকে, পরের অংশ তৈরি করার জন্য তাহলে তুমি কি করবে, মানে পুলিশকে দেখতে না দেখতে সে দৌড়ে পালালো, এরকম হতে পারে, থিপ যদি থাকে, অথবা ভয় পেয়ে হোক দৌড়ে পালালো, অথবা সে এরকম মিনিংফুল এর সাথে ম্যাচিং হয় এমন কোনো সেন্টেন্সের বাকি অংশ দিয়ে তুমি কমপ্লিট করবা। তাহলে আর এখানে মাঝখানে যেটা লিখবে সেটা হচ্ছে হোয়েন, এখানে দেন ছিল, স্কার্সলি হ্যাড এর এই জায়গাটায় এইটা দিয়ে শুরু হলে আমরা হোয়েন লিখব, ঠিক আছে? হোয়েন হি ran away, এই যে when he ran away, he ran, present form run, ran, ক্লিয়ার? তাহলে এটা ran away হলো, আমি পাস্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু কমপ্লিট করলাম। তাহলে স্কার্সলি হ্যাড হি সিন দ্য পুলিশ when he ran away। আর হার্ডলি হ্যাড এর ক্ষেত্রে আমি when বা বিফোর যে কোনো একটা ব্যবহার করতে পারি। মনে করো হার্ডলি হ্যাড উই entered the room, এই যে হার্ডলি হ্যাড উই entered the room, এখানে when দিতে পারো অথবা বিফোর, তবে দুটো একসাথে লিখবে না, যে কোনো একটা, when অথবা বিফোর, ক্লিয়ার? তাহলে হার্ডলি হ্যাড উই entered the room
when অথবা before they came। এই যে এটা তাহলে তুমি তৈরি করলে কি হলো, হার্ডলি হ্যাড উই এন্টার্ড দ্য রুম when বা বিফোর দে কেম। প্রথম অংশটা পাস্ট পারফেক্ট এবং শেষের পরের অংশটা তোমার পাস্ট ইনডিফিনিট। এটা মনে রাখবা। আমরা রুমে ঢুকতে না ঢুকতেই তারা আসলো, যে দে বা বিফোর দে কেম, ক্লিয়ার, পাস্ট ইনডিফিনিটে। ওকে, নেক্সট দেখো আমরা আচ্ছা আমি একটা করি, তোমরা উত্তর দেবে। নো সোনার হ্যাড দ্য স্টুডেন্টস সিন দ্য টিচার। এর পরেরটুকু তোমরা কমপ্লিট করবে, ঠিক আছে? দ্য স্টুডেন্টস সিন দ্য টিচার, এখানে কি হবে বলো তো, একটু কমপ্লিট করো। দেখি কমপ্লিট করে আমাকে একটু বলো তো, দেখি উত্তরটা কি হবে। এটা পুরোটাই কমপ্লিট করো, একটা ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কমপ্লিট করো, পরের অংশের ক্রসটা তোমরা তৈরি করো। দেখি ক্লাসটা তৈরি করো। Then the train left, না then the train left এর সাথে তো আসবে না। The students, no sooner had the students seen the teacher, তার মানে কি টিচারকে দেখতে না দেখতে, এই যে দেখতে না দেখতে কি করলো, then they stood up, ফাইন। কে লিখেছে এটা? ফখরুজ্জামান খান, ফাইন। দেন দে স্টুড আপ, ফাইন। অন্যরকম ভাবেও তুমি ভাবতে পারো, তোমার ইচ্ছে। এটাই যে এই মানে এই মিনিংটাই যে নিতে হবে বা এই অর্থটাই নিতে হবে তা নয়, অন্যরকম ভাবেও তুমি সেন্টেন্সের বাকি অংশটা কমপ্লিট করতে পারো, বাট দ্য স্ট্রাকচার উইল বি ইন দ্য পাস্ট ইনডিফিনিট টেন্স। দেন বসাবে এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। আচ্ছা, দেন দে এন্টার্ড দ্য ক্লাসরুম, ফাইন। নীলা খন্দকার লিখেছে, লামিয়া লিখেছে দেন দে লেফট দ্য রুম। আচ্ছা, খুব ভালো। জয়ন্তী দত্ত লিখেছে দেন দে স্টুড আপ। আচ্ছা, সেলিনা লিখেছে দেন দে স্টুড আপ, ফাইন। দেন দে স্টুড আপ অনেকেই লিখেছো, ঠিক আছে। সিনথিয়া লিখেছে কি দেন দে বিকেম সাইলেন্ট, ফাইন। এই যে বিকেম, ফাইন, তোমরা খুব ভালো বুঝেছো। দেন দে ডিড দেয়ার ওয়ার্ক, ফাইন। সপ্তর্ষি লিখেছে দেন দে ডিড দেয়ার ওয়ার্ক। তারপরে বর্ণ লিখেছে কি দেন দে স্টপ টকিং, ফাইন, খুব সুন্দর। এই যে বিভিন্ন আইডিয়া দেখছো আসছে, আমি কিন্তু এত আইডিয়া আমার মাথার মধ্যে একজনের কাছ থেকে কিন্তু আসবে না, যে তোমরা অনেকে মিলে ভাবছো, এক এক রকম ভাবে এক একজন ভাবছি। তাহলে আমাদের মেইন বিষয়টা হচ্ছে আমাদের কমপ্লিট করার জন্য একটা মিনিংফুল সেন্টেন্স যেন হয়, এইভাবে আমি বাকি অংশটা কমপ্লিট করব, আর স্ট্রাকচারটা আমাকে ঠিক রাখতে হবে। No sooner had the students seen the teacher than they were silent, fine. নেক্সট হচ্ছে এটা কি নাফিউদ্দিন লিখেছে, খুব ভালো। ফাইমা লিখেছে দেন দে ওয়েন্ট টু হিম, খুব ভালো। এই যে বিভিন্ন রকম ভাবে দেখছো আমরা কমপ্লিট করতে পারছি, এক একটা সেন্টেন্সের বাকি যে অংশটুকু থাকছে সেটা আমরা কমপ্লিট করছি, খুব ভালো। আমরা নেক্সট রুলে চলে যাই, এর সাথেই একটু সামঞ্জস্যপূর্ণ। দেখো সেই রুলটা কেমন। আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ যেটা শিখেছিলাম, অ্যাজ সুন অ্যাজ, সেটা নেগেটিভ করেছিলাম নো সোনার দিয়ে। তো এখন আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে দেখি। দেখো অ্যাজ সুন অ্যাজ, এই যে অ্যাজ সুন অ্যাজ তার মানে কি যেই মাত্র, এর মিনিংটা হচ্ছে যেই মাত্র। অ্যাজ সুন অ্যাজ আই স দ্য বার্ড, কমা দেবে একটা, as soon as I saw the bird,
বাকি অংশটা তোমাকে কমপ্লিট করতে হবে। এটাও সেই আগেরটার মতনই, তবে আগের নো সুনার দিয়ে পাস্ট পারফেক্ট টেন্স ছিল, এখানে দুইটা ক্লজই পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। অ্যাজ সুন অ্যাজ আই স দ্য বার্ড, এটা পাস্ট ইনডিফিনিটে আছে, এবং পরের অংশে যে ক্লজটা আমরা তৈরি করব সেটাও পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে। ক্লিয়ার? তাহলে আমরা অ্যাজ সুন অ্যাজ আই স দ্য বার্ড এর সাথে ম্যাচিং হয় এমন একটা সেন্টেন্স তৈরি করি। আমি পাখিটি দেখা মাত্র এটা উড়ে গেল, এরকমই হয় তাই না সাধারণত, বা তুমি এর সাথে ম্যাচিং করে তুমি তোমার মতো করে আরেকটা সেন্টেন্স তৈরি করবে, বাট দ্য verb will be in the past indefinite tense। তাহলে it flew away, এই যে খুবই সহজ রুলটা। তুমি তাহলে এটুকু কমপ্লিট করলে অ্যাজ সুন অ্যাজ যখনই পাবে তখনই এটা পাস্ট ইনডিফিনিটে থাকবে, আরেকটা অংশ তাহলে তোমাকে পাস্ট ইনডিফিনিটে করতে হবে। তাহলে অ্যাজ সুন অ্যাজ আই স দ্য বার্ড ইট ফ্লিউ অ্যাওয়ে। ওকে, আমি আরেকটা সেন্টেন্স, তোমরা উত্তর দেবে। আসলে এই যে করতে করতে এক্সারসাইজ করতে করতেই কিন্তু জিনিসগুলো আরো বেশি করে আয়ত্তে আনা যায়। যত আমি এক্সারসাইজ করব তত তোমার বিষয়গুলো আরো কন্ট্রোলে চলে আসবে। As soon as she went out, এই যে as soon as she went out, বাকিটুকু কমপ্লিট করো, তোমরা করবে, দেখি কি অবস্থা। as soon as she went out, যেই মাত্র সে বাইরে গেল, মিনিংটা তার সাথে ম্যাচিং করে তুমি একটা কমপ্লিট করো সেন্টেন্স, প্লাস টেন্স যেন ঠিক থাকে, স্ট্রাকচার যেন ঠিক থাকে। বলো, as soon as she went out, okay, then it, আচ্ছা এটা বোধহয় আগের, কি হবে? যখনই সে as soon as she went out, যখনই সে বাইরে গেল কি হবে? she got noticed, হতে পারে she got noticed। নাফি ঠিক আছে, ফাইমা লিখেছে he came here, হতে পারে মেবি, রাইট, ওকে। মুসা তুমি লিখেছো I gone there, as soon as she went out, went not gone, I went there, fine, তুমি এটা ঠিক করে নাও। তারপরে it started raining, fine, as soon as she went out it started raining, খুব সুন্দর। সপ্তশী লিখেছে her father came, fine, জয়ন্তী লিখেছে it started raining, ঠিক আছে। ফখরুজ্জামান লিখেছে the rain started, fine, ঠিক আছে। সেলিনা আক্তার লিখেছে the rain, হ্যাঁ started, অনেকেই এই আনসারটা দিচ্ছ, খুব সুন্দর, তোমরা বুঝেছো। I saw her, রাইট আনসার। তারপরে লিখেছে I became, দীপ্তি লিখেছে it became dark, ফাইন, ঠিক আছে দীপ্তি, রাইট। দ্য রেইন স্টার্টেড, বর্ণ লিখেছে রাইট। সো এই যে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে সেন্টেন্সটার বাকি অংশটা আমরা কমপ্লিট করব, ওকে, এবং মিনিংফুল হতে হবে, এর সাথে যেন ম্যাচিং হয়। আমরা নেক্সট রুলে চলে যাই। এটা হয়তো অনেকেই জানো, খুবই মজার, দেখো দো অথবা অলদো এর মানে কি বলতো? যদিও, তাই না? এখানে কিন্তু দুইটা ক্লজ থাকবে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারের সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা দো অলদো মানে যদিও। তার মানে তোমার এখানে এই দো অলদো দিয়ে যে ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে সেটা যে কারণ, মানে যেটা বিষয়টা থাকবে তার অপোজিট রেজাল্ট আসবে। একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে দেখি আমরা, দেখো দো, এখানে অলদো থাকতে পারে, দো দ্য গার্ল ইজ ব্রিলিয়ান্ট,
ওকে, দো দ্য গার্ল ইজ ব্রিলিয়ান্ট, এরপরে তোমাকে কমপ্লিট করতে বলা হলো। ওকে, এখন দেখো দো যখনই আসছে, দ্য গার্ল ইজ ব্রিলিয়ান্ট, একজন একজন যদি ব্রিলিয়ান্ট হয় তাহলে কি কি হওয়ার কথা, ফলাফলটা কি হওয়ার কথা? ব্রিলিয়ান্ট হলে সে ভালো মার্কস পাবে, ভালো রেজাল্ট করবে, চাকরি পাবে, সবাই তাকে ভালোবাসবে। এই যে ব্রিলিয়ান্ট হওয়ার জন্য এই ফলাফলটা এটা হওয়ার দরকার, তাই তো? কিন্তু যখনই দো লাগানো হবে বা অল দো লাগানো হবে, ফলাফলটা তার অপোজিট হয়ে যাবে। মানে দো দ্য গার্ল ইজ ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট হওয়ার কারণে যে ফলাফলটা আসার কথা ছিল সেটা না হয়ে তার অপোজিটটা হবে। যেমন দেখো, দো দ্য গার্ল ইজ ব্রিলিয়ান্ট, শি cannot get good marks, অথবা she does not get good marks। খেয়াল করো এখানে এই অংশটা কি হলো তাহলে? সে ব্রিলিয়ান্ট কিন্তু সে ভালো মার্কস পায় না, তাই না? কিন্তু ভালো মার্কস পাওয়ার কথা, কিন্তু অপোজিটটা হবে। দো বা অল দো লাগালে আমার মিনিংটা যখন আমি কমপ্লিট করব, এর ফলাফল যেটা হবে তা না হয়ে অপোজিট মিনিংয়ে বা অপোজিট ফলাফল হয় এমন কোনো সেন্টেন্স দিয়ে, এমন কোনো মিনিং দিয়ে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করব। ওকে, তাহলে দেখো, দো দ্য গার্ল ইজ ব্রিলিয়ান্ট, শি ডাজ নট গেট বা ক্যান নট, যেটাই দাও, ক্যান নট গেট গুড মার্কস। ক্লিয়ার এটা? তাহলে আরেকটা সেন্টেন্স দেখো, অলদো মনে করো, অলদো শি ইজ পুর, এই যে অলদো শি ইজ পুর, একজন গরিব, গরিব থাকার কারণে কি হওয়ার কথা? সে অসুখী হওয়ার কথা, সে ভালো অন্যরা তাকে ভালো চোখে হয়তো না দেখতে পারে। এই যে যে মিনিংটা, ঠিক তার অপোজিট মিনিংটা হবে। অপোজিট মিনিংয়ে আমি কমপ্লিট করব। দো শি ইজ পুর, শি ইজ হ্যাপি। সাধারণত গরিব যে, সাধারণত আমরা যেটা দেখি সবসময় যে গরিব হলেই যে অসুখী হবে তা কিন্তু নয়, অনেক সুখী মানুষ আছে। কিন্তু সাধারণ একটা মিনিং আমরা ধরেই নিই যে আমি গরিব, আমি অসুখী। তো এই যে গরিব, যখনই দো শি ইজ পুর, আমি শি ইজ হ্যাপি, অপোজিট মিনিংটা আসলো। তো এইভাবে আমি যখন দো বা অলদো থাকবে, আমি অপোজিট মিনিং আসবে, সেভাবে ম্যাচিং করে আমি সেন্টেন্সের কমপ্লিট করব বাকি অংশটুকু। তাহলে আরেকটা বিষয়, প্রেজেন্ট টেন্সে যদি থাকছে, আমি পরের অংশটাও, পরের ক্লজটাও প্রেজেন্ট টেন্সে করব। যদি পাস্ট টেন্সে থাকে, পরের ক্লজটাও আমি পাস্ট টেন্সে করব। ঠিক আছে? তাহলে এবার আমরা একটা গেট রেডি। তোমরা আমাকে বলবে, আমি একটা সেন্টেন্স লিখছি, দেখো। Though it was raining, এই যে though it was raining, এই অংশটা তোমাকে দেয়া হলো, it was raining। বাকি অংশটা তুমি কমপ্লিট করবে। ঠিক আছে? লিখে ফেলার পরে অংশটা কি হতে পারে দেখি, ম্যাচিং করে লেখো তো দেখি, পারো কিনা ম্যাচিং করে লিখতে। though it was raining, কি হবে দেখো তো? though it was raining, চিন্তা করো, যদিও বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হলে সাধারণত কি ঘটনা ঘটে, সেটা না হয়ে তার উল্টাটা আমরা, বা তার অপোজিট কিছু মিনিংফুল একটা সেন্টেন্সের বাকি অংশ করব, দিয়ে কমপ্লিট করব। কি হতে পারে বলো তো? হ্যাঁ, শিল্পী লিখেছে আই ওয়েন্ট আউট, ফাইন, আই গট আউট, গো আউট। গো আউট এখানে দেখো, আমি কিন্তু দো ইট ওয়াজ রেইনি, ওয়াজ দিয়েছি পাস্ট ইনডিফিনিটে। আমি কি বলেছিলাম যে যদি তুমি একটা ক্লজ পাও পাস্ট টেন্সে, আরেকটা ক্লজ তুমি পাস্ট টেন্সে করবা। ওকে, এটা একটু কেয়ারফুল থাকো। আই ওয়েন্ট আউট, অনেকেই আই ওয়েন্ট আউট লিখেছো, যারা গো আউট লিখেছো ওটা ওয়েন্ট আউট করে নাও। হ্যাঁ, সপ্তর্ষি লিখছে ওয়েন্ট আউট। তারপরে জয়তী দত্ত
জয়তি দত্ত ওয়েন্ট আউট, ঠিক আছে। হি ওয়েন্ট টু ওয়াক, সে হাঁটতে বের হলো। আসলে বৃষ্টি হলে তো আমরা হাঁটতে বের হই না, তাই না? বর্ণ লিখেছে, ফাইন। সেলিনা আক্তার, দ্য চিলড্রেন্স ওয়ার প্লেড, দ্য চিলড্রেন্স, তুমি এটা এরকম লেখো, দ্য চিলড্রেন্স তো হবে না, দ্য চিলড্রেন প্লেড আউটসাইড, এরকম লেখো, হ্যাঁ। আচ্ছা, নাফিউদ্দিন লিখছে, আই ওয়েন্ট আউটসাইড উইদাউট আমব্রেলা। ভেরি গুড। আসলে বৃষ্টি হলে আমরা তো বাইরে যাব আমব্রেলা নিয়ে, তাই না? সে গেল কিন্তু আমব্রেলা ছাড়া গেল, তাহলে এটা অপোজিট একটা মিনিং আসলো, খুব ভালো। শি ওয়েন্ট টু স্কুল, বৃষ্টি হলে আমরা অনেক সময় স্কুলে যাই না, ওয়েন্ট টু স্কুল, দ্যাটস ফাইন। মাই ফাদার ওয়েন্ট টু দ্য অফিস, দীপ্তি লিখেছে, হ্যাঁ ফাইন। তবে অফিসে যাওয়া কিন্তু একটা বাধ্যতামূলক বিষয়, হ্যাঁ, যেতেই হয়। আচ্ছা, এগুলো আমরা খেয়াল রাখবো। দো ইট ওয়াজ রেইনিং, আই ক্যান নট গো হোম। আচ্ছা, ক্যান নট না, আই কুড নট গো, এরকম দাও, আই কুড নট গো দো ইট ওয়াজ রেইনিং, না, আই ওয়েন্ট আউটসাইড, এরকম দাও, আই ওয়েন্ট টু মাই হোম, এটা আই ওয়াজ আউটসাইড, হ্যাঁ, খুব ভালো। আই ওয়েন্ট টু শপিং, কে লিখেছো? ফারুক উদ্দিন, ফাইন। জবি লিখেছে, আই ওয়েন্ট টু শপিং, ফাইন, খুব ভালো। তাহলে তোমরা আনসারটা দিতে পারছো, এবং দু একজনের একটু মিস্টেক আছে, আমি ওটা বলে দিয়েছি, ওটা ঠিক করে নেবে। তাহলে দো দিয়ে আমরা যে অংশটা তৈরি করব সেটা পাস্ট ইনডিফিনিটে থাকলে পরের ক্লজটা আমরা পাস্ট ইনডিফিনিটে করব, প্রেজেন্ট টেন্সে যদি থাকে পরের অংশটা প্রেজেন্ট টেন্সে করব, এবং আমরা অবশ্যই মিনিংফুল সেন্টেন্স হবে। এবং কি হলো, দো বা অলদো দিয়ে করলে পারে তার পরের অংশটা অবশ্যই তার অপোজিট মিনিং আসে, মানে ভিন্ন ধর্মী তোমার ফলাফলটা আসবে, ভিন্ন ফলাফলটা আসবে বা বিপরীত ফলাফলটা আসবে। এভাবে আমি চিন্তা করে কমপ্লিট করব। ওকে, আমরা নেক্সট রুলে চলে যাই। আমরা দেখো, এটা খুব সহজ, একদম সহজ। সিন্স অ্যাজ, এর মানে কি? সিন্স অ্যাজ মানে যেহেতু, তাই না? ফলে এটা এত সহজ, দেখো, সিন্স, এর আগেটা শিখেছিল অপোজিট মিনিং, কিন্তু এটা একটা কারণ থাকবে, সেই কারণে ফলাফলটা থাকবে আমার বাকি ক্লজটাতে। সিন্স হি ইজ ব্রিলিয়ান্ট, আগেরটাই কি লিখেছিলাম? সিন্স দে দো হি ইজ ব্রিলিয়ান্ট, দো যদিও ছিল কিন্তু অপোজিটটা হয়েছিল, কিন্তু এখানে দেখো সিন্স যখন ব্যবহৃত হয়েছে যেহেতু সে ব্রিলিয়ান্ট, তাহলে ব্রিলিয়ান্ট হওয়ার কারণে, এটা একটা কারণ, এবং কারণের ফলাফলটা কিন্তু বাকি অংশে আসবে, ফলাফলটা আসবে এই পরের যে ক্লজটা তুমি তৈরি করবা, যে কমপ্লিট করবা যে ক্লজ দিয়ে। যেহেতু সে ব্রিলিয়ান্ট, তাহলে ব্রিলিয়ান্ট হওয়ার ফলাফলটা কি? সে ভালো মার্কস পায়, সে ভালো রেজাল্ট করে, ভালো যা পায়। সিন্স হি ইজ ব্রিলিয়ান্ট, হি গেটস গুড মার্কস। ওকে, এই যে হি গেটস গুড মার্কস, সিন্স হি ইজ ব্রিলিয়ান্ট হি গেটস গুড মার্কস। তাহলে সিন্স এখানে অ্যাজও হতে পারে, অ্যাজ হি ইজ ব্রিলিয়ান্ট। আরেকটা বিষয়, এই অংশটা এতক্ষণ বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে অংশটা, এটাও থাকতে পারে, তোমাকে এটা লিখে মেইন ক্লজটা দিয়ে কমপ্লিট করতে হতে পারে, অথবা মেইন ক্লজটা থাকলো তোমাকে এই ক্লজটা তৈরি করতে হতে পারে, যে কোনো একটা পার্ট থাকলো, সেটা এই পার্ট থাকতে পারে, সাবঅর্ডিনেট ক্লজটা থাকতে পারে, মেইন ক্লজ দিয়ে কমপ্লিট করবা তখন, আবার যদি মেইন ক্লজ থাকে এই সাবঅর্ডিনেট ক্লজটা দিয়ে কমপ্লিট করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, কোনো কমপ্লেক্স সেন্টেন্স তোমার মেইন ক্লজটা আগেও বসানো যায়, পরেও বসানো যায়, যেমন এটা, হি গেটস গুড মার্কস সিন্স হি ইজ ব্রিলিয়ান্ট, এটা পরেও আসতে পারে। তো এইগুলো ভালোভাবে তোমার যদি আয়ত্তের মধ্যে থাকে, তাহলে যেখানেই থাকুক না কেন, প্রথমেই গ্যাপটা থাকুক বা পরে গ্যাপটা থাকুক, তুমি কিন্তু কমপ্লিট করতে পারবা ইজিলি। তো
তো সিন্স হি ইজ ব্রিলিয়ান্ট অ্যাজ দেখো অ্যাজ হি ইজ টায়ার্ড বা হি ওয়াজ টায়ার্ড, ওয়াজ দাও এটা পাস্ট টেন্সে করি। এটাও দেখবা যে প্রেজেন্ট টেন্সে থাকলে পার্টটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্সে যদি থাকে পার্টটা পাস্ট টেন্স। অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, এটা পরেরটা কমপ্লিট করব আমি অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে। মনে করো টায়ার্ড, অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, তাহলে টায়ার্ড হওয়ার কারণে সে কি, যেটা এর কারণে যে ফলাফলটা আসে সেরকম ম্যাচিং করে আমি কমপ্লিট করব সেন্টেন্সটা। হি ওয়াজ টায়ার্ড, হি মনে করো কুড নট ডু দ্য ওয়ার্ক। ওকে, এই যে অ্যাজ হি ওয়াজ টায়ার্ড হি কুড নট ডু দ্য ওয়ার্ক, পাস্ট ইনডিফিনিটে করলাম কিন্তু, এবং এর সাথে ম্যাচিং করে। ক্লিয়ার? তাহলে আমাদের আসলে আরও অনেকগুলো রুলস আছে, আমরা নেক্সট ক্লাসে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। এই ক্লাসে তো একটা ক্লাসে কমপ্লিট করা সম্ভব নয়, অনেক যেহেতু রুলসের বিষয়, ফলে আমরা নেক্সট ক্লাসে বাকি যে রুলসগুলো থাকে, এবং খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমি সামনের ক্লাসে শেখাবো, সেটা হচ্ছে কন্ডিশনাল। এটা খুব আসে, একটা দুইটা করে তোমার এই 5টা যে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয় তার মধ্যে কন্ডিশনালটা মাস্ট থাকেই। ওরকম কন্ডিশনালটা একটু সময় লাগবে শিখতে, একসাথে আমরা 3টা ফর্ম শিখবো। ফলে আমরা নেক্সট ক্লাসে এই ইম্পর্টেন্ট এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, এবং বাকি যে রুলসগুলো থেকে গেল সেগুলো দিয়ে আমি কমপ্লিট করার চেষ্টা করব নেক্সট ক্লাসে। তো ঠিক আছে, তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে, তোমরা সবাই ভালো থেকো। আর এখন পরিস্থিতি যেহেতু স্বাভাবিক নয়, ততদিন আমাদের ঘরে থাকতে হবে, সুস্থ থাকতে হবে। এবং তোমাদের জন্য একটা কথা বলবো, সারাদিন যেহেতু বাসার মধ্যে আছি, আমরা পড়াশোনাও করব, আমরা মা বাবাকেও তাদের পরিবারের কাজে সাহায্য করব, ছোট ভাই বোনদের সাথে বা বড়দের সাথে খেলাধুলো করব, যাতে আমার সময়টা সুন্দর করে কেটে যায়, আমি সারাদিন যেন ব্যস্ত থাকতে পারি। এইভাবে সময় কাটাও, আর ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যে স্বাস্থ্যবিধিগুলো আছে সেগুলো মেনে চলবে, আর গল্পের বইও পড়বে। এই একটা সুযোগ, তোমরা তো ক্লাস যখন থাকে সারাদিন স্কুলের ক্লাস, তারপরে প্রাইভেট, অনেক কিছুতে এত ইনভলভ থাকো যে বই পড়ার সুযোগ হয় না। আমি কোন বইগুলোর কথা বলছি, আমাদের ক্লাসের বইয়ের বাইরে যে বইগুলো আছে, আমাদের ছেলেমেয়েরা এখন সময় কম পায়। আসলে তোমাদের দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ তোমরা এখন খুব কম সময় পাও ওই বইগুলো পড়ার জন্য, বাইরের বইগুলো পড়ার জন্য। আমাদের যে সিলেবাসের যে বইগুলো আছে সেই বইয়ের বাইরে বইগুলো পড়ার জন্য। আমাদের ছোটবেলায় আমরা অনেক পড়েছি, অনেক পড়তাম, আমাদের এমন কেউ ছিল না যে সে গল্পের বই বা টেক্সট বুকের বাইরের বইগুলো পড়তো না। আমরা সবাই পড়তাম, আমাদের একটা হ্যাবিটই ছিল। তো তোমাদেরকে আমি অনুরোধ করব বই পড়তে, গল্পের বই হোক, প্রবন্ধ হোক, অথবা সায়েন্স ফিকশন হোক, অথবা সায়েন্সের কোনো বই হোক, সেগুলো অবশ্যই পড়বা, দেখবা অনেক ভালো লাগবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ এভরিবডি।